বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলঙ্গা কলেজে আয়োজিত অ্যাকাউন্টিংয়ের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা অ্যাকাউন্ট ফর রিসিভেবল এবং কারেন্ট লায়াবিলিটি নিয়ে আলোচনা করব। তা আমরা প্রথমে আলোচনা করব অ্যাকাউন্ট ফর রিসিভেবল কি। তো রিসিভেবল হচ্ছে ধারে পণ্য বিক্রয়, সেবা প্রদান বা অন্য কোনো কারণে অপর কোনো প্রতিষ্ঠানের নিকট প্রাপ্য আর্থিক দাবিকে রিসিভেবল বলা হয় আর কি। তাহলে আমরা বুঝতেই পারলাম যে প্রাপ্য টাকা হচ্ছে প্রাপ্য হিসাবসমূহ, প্রাপ্য নোট এবং অন্যান্য প্রাপ্য টাকা, এই সব মিলাই হচ্ছে কি প্রাপ্য হিসাব। তা এখন প্রাপ্য হিসাবের ক্ষেত্রে তিনটা বিষয় জড়িত। একটা হচ্ছে একটা স্বীকৃতি দিতে হয়, একটা মূল্যায়ন করতে হয়, আর একটা অবসায়ন করতে হয় আর কি। প্রথমে একটা বিল আসলে স্বীকৃতি দেওয়া লাগে, তারপর মূল্যায়ন করতে হয়, শেষে কী করতে হয়, অবসায়ন করতে হয়। আর এই প্রাপ্য হিসাবের একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ব্যাড ডেটস। ব্যাড ডেটস মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়কালে যে প্রাপ্য টাকা থাকে তার মধ্যে কিছু টাকা যদি না পাওয়া যায় সেটাই কি ব্যাড ডেটস। এখন এই ব্যাড ডেটস বা অনাদায়ী পাওনা লেখার জন্য প্রথম হচ্ছে প্রত্যক্ষ ডাইরেক্ট রিটেন রাইট অফ ব্যাড ডেটস পদ্ধতি বলে। সেখানে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট হবে, অ্যাকাউন্ট রিসিভেবল কী হবে, ক্রেডিট হবে। এটি করলেই এন্ট্রি হবে। আর অনাদায়ী পাওনার জন্য যদি ভবিষ্যৎ ব্যবস্থা থাকে তাহলে আমার ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট হবে, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট কী হবে, ক্রেডিট হবে। আর এরপরে আমরা যেটা এটা ইনকাম সামারিতে নিতে হয় সেটার জন্য আমরা নিব, এবং ব্যালেন্স শিটে এটাকে কারেন্ট অ্যাসেটে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে কী করতে হয়, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টটা বাদ দিতে হয় আর কি। তারপর যদি আমার কোনো টাকা আদায় হলে সেখানে আবার রিসিভেবলটাকে আগে বাড়া নিতে হয়, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট, আর পরে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এই কাজ করলেই তোমার এটা কী হয়ে যাবে, অনাদায়ী পাওনার হিসাবগুলো হবে। আর দেনাদারের ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে কারবারি বার্তা থাকে, প্রাপ্ত বার্তা থাকে, প্রদত্ত বার্তা থাকে। এর মানে কারবারি বার্তাটা আসলে যে এটা কী বার্তা, ব্যবসায়ীদের সাথে স্বাভাবিক সুসম্পর্ক বজায় রাখা এবং সর্বোপরি বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে পণ্যের তালিকা মূল্য হতে যে পরিমাণ টাকা ছাড় দেয় তাকেই কারবারি বার্তা বলে। এই বার্তার দ্বারা বিক্রয় মূল্য অপরিবর্তিত রাখা সম্ভব হয়। আর নগদ বার্তা হচ্ছে পণ্যের ক্রেতাকে নির্ধারিত ধারকাল মধ্যে পাওনা পরিশোধে উৎসাহিত করার জন্য বিক্রেতা কর্তৃক যে মূল্য মকুব দেওয়া হয় সেটি হচ্ছে নগদ বার্তা। এটা ক্রেডিট পিরিয়ডের মধ্যে এটা দিতে হয় আর কি। এটার জন্য যে জাবেদা লাগবে সেটা আমরা এখন শিখব। যে নগদ বার্তা মঞ্জুর করা হলে সেলস ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর অতীতের সঞ্চিতি না থাকলে ইনকাম স্টেটমেন্ট ডেবিট, ডিসকাউন্ট অ্যালাউড ক্রেডিট। আর আগের যদি মঞ্জুরি থাকে তাহলে প্রিভিয়াস ফর ডিসকাউন্ট অ্যান্ড অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর প্রদেয় বার্তার সঞ্চিতি সৃষ্টি করা হলে ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট, প্রভিশন ফর ডিসকাউন্ট অন অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর প্রদত্ত বার্তা সঞ্চিতি বন্ধ করার জন্য ইনকাম স্টেটমেন্ট ডেবিট, ডিসকাউন্ট অ্যালাউড ক্রেডিট। আর ক্রেডিট কার্ডের যে প্রকারভেদ আছে, ক্যাশ ডেবিট, সার্ভিস চার্জ ডেবিট, সেলস হবে ক্রেডিট। এই হচ্ছে ব্যাপার ক্রেডিট কার্ডের জন্য। আর যখন ক্রেডিট কার্ডের অর্থ নেওয়া হয় তখন হবে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তাহলে ক্রেডিট কার্ডের ব্যাপারটাও গেল। আর যদি আমরা প্রাপ্য নোট পাই, প্রাপ্য নোটের ক্ষেত্রেও আমাদের মেয়াদ পূর্তির তারিখ অনুযায়ী আমরা টাকা পাই। প্রাপ্য নোটের জন্য যেই জার্নালগুলো আমাদের প্রয়োজন হয় সেটা হচ্ছে যে নোট রিসিভেবল যখন দেনাদারদের নিকট হতে প্রাপ্য নোট গ্রহণ করলে প্রাপ্য সুদের জন্য এন্ট্রি করা হয় না, প্রাপ্য নোটে টাকার পরিমাণের জন্য প্রথমে এন্ট্রি লিখতে হয়। নোট রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট এটা। আর মেয়াদকালে সুদসহ যখন টাকা পাওয়া যায় তখন ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট। আর সুদসহ সম্পূর্ণ টাকা পাওয়া গেলে ক্যাশ ডেবিট, নোট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রিসিভেবল ক্রেডিট। আর প্রাপ্য নোট ব্যাংক বা বিল দালালের নিকট বার্তা করলে ক্যাশ ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট, নোট রিসিভেবল ক্রেডিট। আর প্রাপ্য নোটের প্রত্যাখ্যান হলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, নোট রিসিভেবল ক্রেডিট। আর নোটের যদি কী হয়, নবায়ন হয়, নবায়নের জন্য হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, নোট রিসিভেবল ক্রেডিট। আর নতুন নোট সুদসহ হলে নোট রিসিভেবল নিউ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট। আর যদি সুদবিহীন নোট থাকে তাহলে সেটা হলো ফেয়ার ভ্যালু সমান সমান প্রেজেন্ট ভ্যালু প্লাস ইন্টারেস্ট। আর এটার জন্য জাবেদা হবে যেটা যে রিগার্ডিং রেকর্ডিং অন রিসিভ নোটে নোট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট আর ডিসকাউন্ট অন নোট রিসিভেবল ক্রেডিট। আর উদ্বৃত্তপত্র আমাদের এটা প্রাপ্যসমূহ উপস্থাপন করতে হয়। এটা কারেন্ট অ্যাসেটে
যাবে। কারেন্ট অ্যাসেটে এটা যেভাবে দেখাইতে হবে সেটা হচ্ছে ক্যাশ, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, রিসিভেবল, নোট রিসিভেবল মাইনাস নোট রিসিভেবল ডিসকাউন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল মাইনাস অ্যালাউন্স ফর ব্যাড ডেবটস, অ্যাক্রুড রিসিভেবল, ইনভেন্টরি, এই টোটাল কারেন্ট অ্যাসেটটা এইভাবে কী করতে হবে, দেখাইতে হবে। আর এক নজরে প্রাপ্য নোট এর সাথে যে জাবেদা আছে সেটা আমি একসাথে বলে দিচ্ছি তোমাদের, যে প্রাপ্য হিসাবের সাথে সম্পর্কিত বিষয়ের জন্য যে জাবেদাগুলো আছে, ক্রেডিট সেলসের জন্য হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। ফেরত আসলে হবে সেলস রিটার্ন ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর অর্থ আদায় হলে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। বিক্রয় বার্তা সহ যদি পাই তাহলে ক্যাশ ডেবিট, সেল ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ না যদি দেই তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট। আর অনাদায়ী পাওনা হলে ডাইরেক্ট হলে ব্যাড ডেবটস ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। অনাদায়ী পাওনা হিসাবের জন্য ভবিষ্যতে যে ব্যবস্থা যদি থাকে তাহলে ব্যাড ডেব এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। আর অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর পুনঃ আদায়ের জন্য হলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট ক্রেডিট। আর ক্রেডিট কার্ডে যদি বিক্রি করি, ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে বিক্রয় করা হলে ক্যাশ ডেবিট, সার্ভিস চার্জ ডেবিট, আর সেলস হচ্ছে ক্রেডিট। আর অন্যান্য ক্রেডিট কার্ডের মাধ্যমে বিক্রি করলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ক্রেডিট কার্ড এক্সপেন্স ক্রেডিট। আর বিক্রিকৃত অর্থ গ্রহণ করা হলে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তো এইভাবে তোমার প্রাপ্য নোট, প্রদেয় নোট সব কিছুরই কী করতে হবে, জাবেদা করতে হবে। এটা গেলো একটা অংশ। আরেকটা অংশ আছে তোমার, যেটাকে আমরা বলি কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি মানে হলো যেই লায়াবিলিটিটাকে সহসাই কী করতে হবে, শোধ করতে হবে, সেটাই কি কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি তোমার কী হতে পারে, মানে মানুষ যে সমস্ত টাকা পায় সেগুলো হইতে পারে। তারপরে এখানে আরেকটা জিনিসটা আছে, অ্যাকাউন্ট রিসিভেবলে কিন্তু একটা সিকিউরিটি আছে আর কি। যে সিকিউরিটি যদি বিক্রি করা হয় তাহলে মার্কেটেবল সিকিউরিটি ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর ইন্টারেস্ট পাইলে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। নগদে পাওয়া গেলে সুদ, ক্যাশ ডেবিট, ইন্টারেস্ট রিসিভেবল ক্রেডিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। আর নগদে লভ্যাংশ পাওয়া গেলে ক্যাশ ডেবিট, ডিভিডেন্ড ইনকাম ক্রেডিট। আর মেয়াদ পূর্তিতে ঋণ সিকিউরিটি আসল সুদ পাওয়া গেলে ক্যাশ ডেবিট, মার্কেটেবল সিকিউরিটি ক্রেডিট, ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট। আর ভিন্ন ভিন্ন হিসাবকাল যদি হয়, ক্যাশ ডেবিট, মার্কেটেবল সিকিউরিটি ক্রেডিট, ইন্টারেস্ট ইনকাম চলতিকাল, ইন্টারেস্ট রিসিভেবল পরবর্তী হিসাবকাল। আর সিকিউরিটিজ লাভে বিক্রি করলে ক্যাশ ডেবিট, মার্কেটেবল সিকিউরিটিজ ক্রেডিট, গেইন অন সেল সিকিউরিটিজ ক্রেডিট। ক্ষতিতে হলে ক্যাশ ডেবিট, লস অন সেল অফ সিকিউরিটিজ ডেবিট, আর মার্কেটেবল সিকিউরিটিজ ক্রেডিট। আর বিক্রয়যোগ্য সিকিউরিটি ক্রয় মূল্য হতে বাজার মূল্য কম হলে ক্ষতির জন্য লস অন ফল অফ সিকিউরিটি ভ্যালু, প্রভিশন ফর ফল সিকিউরিটি ভ্যালু। আর ইনকাম স্টেটমেন্ট ডেবিট, লস অন ফল সিকিউরিটি ভ্যালু। আর বৃদ্ধি যদি পায় তাহলে প্রভিশন অফ ফল সিকিউরিটি ডেবিট, আর গেইন অন রিকভারি অর ভ্যালু, সিকিউরিটি ভ্যালু ক্রেডিট আর কি। আর চলতি দায়ের ক্ষেত্রে যে কথাটা মনে রাখতে হবে, যে এটা চলতি দায় মানেই হলো যেটা শর্ট সময়ে পে করতে হবে। তার প্রথমটি হচ্ছে আমাদের প্রদেয় বা বিবিধ পাওনাদার, ওদের যদি আমি কিনি, যে অফিস ইকুইপমেন্ট কিনলাম, অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্টস পেয়েবল, তার টাকা দিলাম, তাহলে কী হবে, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। তারপরে অ্যাক্রুড যে খরচ আছে, যে কোনো খরচ বকেয়া থাকলে স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। অগ্রিমপ্রাপ্ত আয় নিলে ক্যাশ ডেবিট, আনার সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আবার যেটুকু শোধ হয়ে যায়, আনার সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এভাবে তোমার কী করতে হবে। তারপর দীর্ঘমেয়াদী ঋণের যেটুকু চলতি বছর তুমি শোধ করো সেটুকু কি, এটাও চলতি দায়। তার সম্ভাব্য দায় আসলে হিসাবভুক্ত করতে হয় না আর কি। চলতি দায়ের জন্য যেগুলো লাগবে সেই জাবেদাগুলো আমি একবারে বলে দিচ্ছি তোমাদের। প্রথম লাগবে হচ্ছে পণ্য ক্রয় করা হলে পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তারপরে পারপিচুয়ালে হলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। বাকিতে সেবা নিলে সার্ভিস রেভিনিউ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তারপর টাকা দিলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর ডিসকাউন্ট ইনকাম ক্রেডিট। আর যদি ডিসকাউন্টের সুযোগ না নেই তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। এইভাবে তোমার বিক্রয়, ভ্যাট এগুলো একই। যে তোমার ভ্যাট যদি অন্তর্ভুক্ত থাকে, অন্তর্ভুক্ত না থাকলে একই ঘটনা। স্বাভাবিক যে জাবেদা অ্যাকাউন্টস পেয়েবল যদি শর্ট সময়ের মধ্যে দিতে হয়, যদি লভ্যাংশ দিতে হয় তাহলে ডিভিডেন্ড এক্সপেন্স ডেবিট, ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। পরিশোধের জন্য ডিভিডেন্ড পেয়েবল ডেবিট, ক্যাশ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট। বকেয়া খরচের জন্য পার্টিকুলার এক্সপেন্স ডেবিট, পার্টিকুলার এক্সপেন্স পেয়েবল ক্রেডিট। বেতন ট্যাক্স দেওয়ার জন্য পেরোল ট্যাক্স ডেবিট, ইনকাম ট্যাক্স পেয়েবল ক্রেডিট, প্রভিডেন্ট ট্যাক্স পেয়েবল ক্রেডিট, ফিকার ট্যাক্স পেয়েবল, ফুলটা মানে জাস্ট যেটা আছে। আর ওয়ারেন্টি যদি হয়, ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি ক্রেডিট,
আর ওয়ারেন্টি বাবদ ব্যয় হলে ক্যাশ ডেবিট, এস্টিমেটেড ওয়ারেন্টি লাইবিলিটি ডেবিট, ক্যাশ ক্রেডিট আর ইনভেন্টরি পার্টস ক্রেডিট। এই হচ্ছে ক্রেডিট লাইবিলিটি। আশা করি সবাই বুঝতে পেরেছ শর্ট টার্ম লাইবিলিটিগুলো। পরবর্তী আলোচনা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।